জ্বরটা ঠিক হয়ে যায়, কিন্তু একটু আধটু ব্যথাটা থেকে যায়। উঠে বসা, হাঁটা চলায় সমস্যা হচ্ছে, তখন অতি অবশ্যই ডাক্তারের কাছে ইমিডিয়েটলি যাওয়া উচিত। বাট পেশেন্ট এসে ডেফিনিট কমপ্লেন করে যে আমার হাঁটা চলায় সমস্যা হচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসের মাসেলও যেমন ইনভলভ হচ্ছে, সেম ওয়েতে হার্টের মাসেলও ইনভলভ হয় বিকজ অফ অটোনমিক নার্ভস, অটোনমিক ডিসফাংশন হয় এই রোগে। আমাদের পেশেন্ট হয়তো 45 ডেজ অবধি ভেন্টিলেশনে থেকেছে, কোথাও না কোথাও এই ইনফেকশনটা একসাথেই সবারই মধ্যে ছড়িয়ে পড়ছিল। সেটা হয় জলের থেকে হোক বা কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে হোক, মাংসর থেকে হোক। গুলেনবেরি সিনড্রোম, অনেকেই বলছেন যে এই সিনড্রোম অর্থাৎ এই রোগে আক্রান্ত হলে খুব একটা ভয় নেই, কিন্তু কোথাও কি দেখা যাচ্ছে মাঝে মাঝে খবর আসছে যে এই জিবিএস হওয়ার পর কেউ কেউ মারা যাচ্ছেন। তো ঠিক কী বলছেন চিকিৎসকরা? আমার সঙ্গে রয়েছেন এই শহর শুধু নয়, পূর্ব ভারতের অন্যতম নিউরোলজিস্ট সব্যসাচী ওঝা। স্যার, আপনাকে স্বাগত। স্যার, প্রথম প্রশ্ন, এই জিবিএস সিনড্রোম ঠিক কেন হয়? জিবি সিনড্রোম হওয়ার মূল কারণের মধ্যে রয়েছে, যেমন একটা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন হওয়া। ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে একটা কম্পাইলোব্যাক্টার জেজুনা, যার নামটা এখন অনেক বেশি উঠে আসছে, যে যেখান থেকে হয়তো ইনফেকশন হতে পারে। সাবসিকুয়েন্টলি ভাইরাস, যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকেও হতে পারে, আবার সাইটোমেগালো ভাইরাস থেকেও হতে পারে। বডি কি করে, ওই ভাইরাস বা ওই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য কিছু কিছু জিনিস তৈরি করে, যেগুলোকে আমরা অ্যান্টিবডি বলি। কিন্তু অ্যান্টিবডিটা কি হয়, যে বডিকে ওই ভাইরাসকে মারার সাথে সাথে বডি নিজের যে নার্ভগুলো রয়েছে সেখানেও বডি কিছু না কিছু ক্ষতি করে ফেলে, এবং সেই ক্ষতি করার জন্য নার্ভগুলো ফাংশন করা বন্ধ করে। পরবর্তীকালে মানুষের তখন যেহেতু নার্ভগুলো কাজ করে না, তখন মানুষের উইকনেস হওয়া শুরু হয়ে যায়। জেনারেলি ইনফেকশন হওয়ার 7 থেকে 10 দিন বা হয়তো কখনো কখনো 14 দিনের মাথায় এই ধরনের উইকনেসটা শুরু হয়। ইনিশিয়ালি হয়তো হাতে পায়ে ব্যথা, তীব্র যন্ত্রণা নিয়ে শুরু হলো। পরবর্তীকালে মানুষের উঠে বসা বা শুয়ে থেকে ওঠা, চেয়ারে বসে উঠতে গিয়ে সমস্যা শুরু হয়। পরবর্তীকালে চলার সময় হাত পা টলতে থাকে, হাঁটতে গেলে টলমলানি ভাব থাকে, অ্যান্ড তারপরে ধীরে 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 জিনিসটা বাড়তে থাকে। স্যার, এই যে বললেন হাত পা ব্যথা, এই হাত পা ব্যথা একটু দেখাবেন? মানে কোন কোন পজিশনগুলো তো আমি বুঝবো যে আমার ইনফেকশন করে ব্যথাটা হচ্ছে না? বেসিক্যালি ম্যাক্সিমাম হয় যেটা প্রক্সিমাল উইকনেস, যেমন থাইতে কোমরে যন্ত্রণা, থাইতে যন্ত্রণা, এই জায়গাগুলোতেই বেশি ব্যথাটা শুরু হয়, বা হাতের এখানে শোল্ডার জয়েন্টের এখানে যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, এইখান থেকেই জিনিসগুলো ম্যাক্সিমাম স্টার্ট হতে থাকে। স্যার, এই যে জিভিএস সিনড্রোম, এটার জন্য ওরা তো আপনি বলছেন যে কী কী উপসর্গ দেখলে আমরা দেখা করবো, গল্প করবো, যেহেতু মৃত্যুর কারণ কি? মানে অনেকদিন পর পর শোনা যাচ্ছে একদিন করে মারা যাচ্ছে, কেন? এটা বরাবরই আমরা জানি এই জিনিসটা, যে যখন জিবি সিনড্রোমটা যখন নিঃশ্বাস প্রশ্বাসের মাসেলস, রেসপিরেটরি মাসেল যখন ইনভলভ করে, রেসপিরেটরি প্যারালিসিস হয়ে যায়। রেসপিরেটরি প্যারালিসিস হলে তখন কি করতে হয়, যে পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন হলো, ইমিডিয়েটলি আইসিইউতে ভর্তি হওয়ার পরে তাকে টিউব দেওয়া হয়, নিঃশ্বাস প্রশ্বাসের টিউব দিয়ে, আর আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দেওয়া হয়, যেটাকে মেকানিক্যাল ভেন্টিলেশন বলে। অনেক সময় এত বেশি প্যারালিসিস থাকে যে সেখানে একটা কমপ্লিকেশন হওয়ার ভয় থাকে। দ্বিতীয় নম্বর জিনিস সেটা হলো যে যেমন নিঃশ্বাস প্রশ্বাসের মাসেলও যেমন ইনভলভ হচ্ছে, সেম ওয়েতে হার্টের মাসেলও ইনভলভ হয় বিকজ অফ অটোনমিক নার্ভস, অটোনমিক ডিসফাংশন হয় এই রোগে। তখন কি হয়, হয়তো হার্ট রেটটা হঠাৎ করে খুব বেশি বা খুব কম হয়ে যায়। জেনারেলি আমরা খুব বেশি হার্ট রেট দেখি, বা যদি হার্টের নার্ভটাও যদি ঠিক করে না কাজ করতে থাকে, তখন হার্টটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। বাট একটাই জিনিস, যে যদি পেশেন্ট সেই সময়ে হসপিটালে পৌঁছে গেল, আগে ভেন্টিলেশনে রাখা হলো, হয়তো অনেক দিন, আমাদের পেশেন্ট হয়তো 45 ডেজ অবধি ভেন্টিলেশনে থেকেছে, পরবর্তীকালে আবার ধীরে 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 আবার রিকভারি হতে থাকে। কিন্তু সব পেশেন্ট এইভাবে থাকে না, ম্যাক্সিমাম পেশেন্টই ভালো হয়ে যায়। কিছু পেশেন্টের ক্ষেত্রে, খুব কম সংখ্যক পেশেন্টের ক্ষেত্রে এই সমস্যাটা আসে, যেখানে নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা এবং পরবর্তীকালে হয়তো একটা দুর্ঘটনা ঘটার ভয় থাকে। স্যার, আপনি বলছেন যে কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেখানে তো একেবারে সাধারণ মানুষ, বারবার যে প্রশ্নটা উঠে আসছে, যে মানুষ বুঝতেই পারছেন না তিনি জিবি সিনড্রোমে আক্রান্ত কিনা। একেবারে প্রথম অবস্থায় আমি কি করে বুঝবো যে আমার জ্বর বা আমার পেট খারাপ হলো, যে আমার জিবি সিনড্রোমে আক্রান্ত হয়ে গেলাম? আমি বলছি ট্রিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে সাধারণ মানুষ যারা লেম্যান, গ্রামে গঞ্জে থাকেন, তারা কি করে বুঝবে?
তাদের ফার্স্ট জিনিস যেটা, যে একটা জ্বর হয়েছিল কিছুদিন আগে, জ্বরটা হওয়ার পরে জ্বরটা পরবর্তীকালে সেরে যায়, জ্বরটা ঠিক হয়ে যায়, কিন্তু একটু একটু ব্যথাটা থেকে যায়। এবং কেবল ব্যথা নয়, ব্যথার সাথে যদি উঠে বসা, হাঁটা চলায় সমস্যা হচ্ছে, তখন অতি অবশ্যই ডাক্তারের কাছে ইমিডিয়েটলি যাওয়া উচিত। গিয়ে এটা চেক বা পরীক্ষা করানোটা খুব দরকার, একবার ডাক্তারকে দেখানোটা খুব দরকার। যত আর্লি ডাক্তার এটাকে ডায়াগনোসিস করবে, তত চিকিৎসায় তত বেশি সুবিধা হবে, তত আর্লি চিকিৎসা দেওয়া যাবে। অ্যান্ড এর চিকিৎসাটা একটা দামি ইনজেকশন দেওয়া হয়। এবার সেই দামি ইনজেকশনটা আমাদের সরকারি হসপিটালেও পাওয়া যায়। ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে আমি পেশেন্ট এখান থেকে পাঠিয়েছি, হয়তো অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, তারা সরকারি হসপিটালে গিয়েও ওই ট্রিটমেন্টটা পেয়েছে, আমার নিজস্ব পেশেন্ট পেয়েছে। বাট আর্লি ডায়াগনোসিস করাটা খুব দরকার। এক, দুই, যে ডাক্তারকে দেখাচ্ছেন তারও হয়তো একটু জানা যে হয়তো জিবি সিনড্রোম হতে পারে, সেই জিনিসটা জানাটাও খুব বেশি দরকার। এখনকার জন্য বলছি যে এত বেশি অ্যাওয়ারনেস বেড়ে গেছে, সবাই হয়তো, সব ডাক্তাররাও হয়তো খুঁটিয়ে দেখবেন যে জিবি সিনড্রোম হওয়ার চান্স আছে না নেই। নিউরোলজিস্ট অতি অবশ্যই সেটা দেখে বুঝতে পারবে। বাট আদারওয়াইজ এটা ভালো হয়েছে যে সবাই কিন্তু মিডিয়ার মাধ্যমে বা অন্য জায়গার সংবাদপত্রের মাধ্যমে বাকিরা সবাই এটা বোঝা শুরু করে দিয়েছে যে হ্যাঁ, এই ধরনের একটা রোগ আসতে পারে, যার চিকিৎসা যদি তাড়াতাড়ি শুরু করা হয় তাহলে অনেক বেশি লাভ, এবং হয়তো সেক্ষেত্রে কোনো খারাপ জায়গায় যাওয়ার চান্সটা খুব কমে যাবে। স্যার, এখানে একটা প্রশ্ন বারবার ওঠে, যারা চিকিৎসক রয়েছেন একেবারে প্রত্যন্ত এলাকায় যারা চিকিৎসার সঙ্গে জড়িত, কারণ নিউরোলজিস্ট পাওয়াটা সমস্ত মেডিকেল কলেজে সম্ভব হলে অনেক জেলা হাসপাতালে নেই। সেই সমস্যার ক্ষেত্রে একেবারে জেনারেল মেডিসিনের কোনো চিকিৎসকের কাছে আমি গেলাম, আমি উপসর্গ বুঝলাম, তাকে সেই চিকিৎসক মূলত তার পেশেন্টের প্রথম কোন কোন সম্ভাবনা বা উপসর্গ দেখলে তিনিও সতর্ক হয়ে ভাববেন যে জিবিএস সিনড্রোম এই পেশেন্টের হতে পারে? দুটো তিনটে জিনিস আছে, তার মধ্যে একটা জিনিস হলো যে পেশেন্ট হাঁটাচলায় সমস্যা নিয়ে এসছে, বা পেশেন্ট একটা, সে এসে ফার্স্ট কমপ্লেন এটাই করে। ব্যথার তো ভাইরাল ইনফেকশনের পেশেন্ট অনেকেই করে, বাট পেশেন্ট এসে ডেফিনিট কমপ্লেন করে যে আমার হাঁটা চলায় সমস্যা হচ্ছে। তখন আমাদের যে প্রক্সিমাল মাসেল আছে, যেমন থাইটা তুলে দেখানো, এটা তুলতে সমস্যা হচ্ছে, বা ঘাটটা তুলতে সমস্যা হচ্ছে, শুইয়ে রেখেছি মাথাটা তুলতে সমস্যা হচ্ছে, বা মাথায় যদি কপালে হাতটা রেখে পেশেন্টকে বলা হয় যে একটু ঘাটটা তুলে দেখান, মাথাটা তুলে দেখান, তখন হয়তো পেশেন্টের সমস্যা হচ্ছে। এই কন্ডিশনে তার সাথে যেগুলো রয়েছে সেগুলো যে কিছুগুলো জার্ক হয়, সেই জার্কগুলো ধীরে ধীরে অ্যাবসেন্ট হতে থাকে। এই জিনিসটা কিন্তু প্রাইমারিলি এই উইকনেসটা দেখলে একটা ডিপ টেন্ডন রিফ্লেক্স বলা হয়। আমরা কিছু জিনিস দেখি যাতে ডিপ টেন্ডন রিফ্লেক্স দেখানো হয়, সেই রিফ্লেক্সগুলো জিবি সিনড্রোমে অ্যাবসেন্ট হয়ে যায়। সেটা আমরা খুব প্রাইমারিলি সেই জিনিসটাকে ধরি। পেশেন্ট এসে আমাদের এখানে ইমার্জেন্সি কমপ্লেন করে যে আমার উইকনেস হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টের জার্কটা দেখি। ডাক্তাররা জানেন যে জার্ক কীভাবে দেখা হয়, যদিও চেক করতে হয়তো একটু অসুবিধে হতে পারে একদম প্রাথমিক চিকিৎসকের, কিন্তু চেষ্টা অতি অবশ্যই করা উচিত যে জার্কটা দেখা। জার্কটা যদি অ্যাবসেন্ট থাকে, অতি অবশ্যই চান্স বেশি যে সেখানে জিবি সিনড্রোম হওয়ার। সেক্ষেত্রে একটা নার্ভের টেস্ট পরীক্ষা করানো হয়, এনসিবি স্টাডি, সেটা করালে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেই ডায়াগনোসিসটা কমপ্লিট করে নিতে পারি এবং ট্রিটমেন্টটা শুরু করে দিতে পারি। স্যার, খাবার দাবার নিয়ে একটা প্রশ্ন উঠছে, মাংস খাওয়া, ডিম খাওয়া, দুধ খাওয়া, হাইজিন মেনটেন করা, খাবার দাবার থেকে জিবি সিনড্রোম আসার সম্ভাবনা আসতে পারে, মানে কোনোভাবে সেটা সম্ভব? কম্পাইলোব্যাক্টার জেজোনাই ইনফেকশনে যেটা দেখা গেছে, এটা ডেয়ারি প্রোডাক্ট অ্যান্ড অ্যানিম্যাল প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় সেটাকে যদি ভালোভাবে রান্না করে না খাওয়া হয় তাহলে সেই ব্যাকটেরিয়াটা থেকে যায়। এটা ক্লাস্টারে যখন পেশেন্ট আসে, যেমন পুনেতে স্টার্ট হয়েছিল, সবাই এটাই করেছিল যে কোথাও না কোথাও এই ইনফেকশনটা একসাথেই সবারই মধ্যে ছড়িয়ে পড়ছিল। সেটা হয় জলের থেকে হোক, বা কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে হোক, মাংসর থেকে হোক, বা কোনো জায়গা থেকে হোক, সেই ব্যাকটেরিয়াটা যেহেতু অন্যদেরকে একসাথেই অনেক কটা ওই অ্যানিম্যালের মধ্যে গেছিলো এবং সেই মাংসটাই সবাই খেয়েছিলেন, অতি অবশ্যই প্রপার রান্না না করে। প্রপার রান্না করা খাবার খেলে হওয়ার চান্স খুব কম। আর সেকেন্ড জিনিস যেটা, যে হাইজিন মেনটেন করা, হাত পা ধোয়া, ভালো করে করা,
তাহলে অতি অবশ্যই চান্সটা অনেকটাই কমিয়ে দেওয়া যাবে। একেবারে শেষ প্রশ্ন স্যার, যদি আপনি একটু দেখিয়ে দেন, মানে নিত্য নৈমিত্তিক কাজ করছি আমরা, অনেক সময় খেয়ালও করছি না আঙুল অবশ হচ্ছে কি না, পা অবশ হচ্ছে কি না, দেখিয়ে দেন যে শরীরের কোন কোন জায়গাগুলোতে বিভিন্ন রকমের টেস্ট হয়, আমরা হাত দিয়ে টিপে দেখি, স্পর্শ করে দেখার চেষ্টা করি, এরকম কোনো টোটকা আছে এতে খানিকটা সচেতন বা সতর্ক হওয়া যায় যে এইগুলো আমি মনে হচ্ছে টের পাচ্ছি না, কোনো জায়গা আছে? পেশেন্টের হাঁটার ইয়েটা জেনারেলি এইভাবে তুলে আস্তে আস্তে করে হাঁটছে, বা পেশেন্টের হাতটা তুলতে এইভাবে সমস্যা হচ্ছে, পেশেন্টের ঘাড়টা হয়তো এইভাবে নেমে রয়েছে। ঘাড়ে উইকনেসের জন্য এই যে এটা তোলা, এতে উইকনেস হয়ে যাবে, তুলতে পারবে না। পেশেন্ট পা তুলতে গেলে পাটা এবার নেই। পাটা তুলতে পড়ে যাচ্ছে, পা তুলতে গেলে পড়ে যাচ্ছে, এরকম ভাবে। এই জিনিসগুলো দেখলে অতি অবশ্যই ধরা উচিত যে পেশেন্টের ঘাড়ে, হাতে, পায়ে, কোমরে উইকনেস হচ্ছে, এবং সেখান থেকে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি। আরেকটা জিনিস যেটা, যে পেশেন্টকে যদি চোখ বন্ধ করে দাঁড় করানো হয়, অনেক চান্স থাকে যেহেতু জিবি সিনড্রোম এমন একটা জায়গায় ইনভলভ করে যেখান থেকে আমাদের ব্যালেন্সের জায়গাটা নষ্ট হয়, অতএব পেশেন্ট যদি চোখ বন্ধ করে দাঁড়ায় তাহলে হঠাৎ করে এরকমভাবে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এর সাথে যদি ডিপ টেন্ডন রিফ্লেক্সেস অ্যাবসেন্ট আছে, বাই অ্যান্ড লার্জ আমরা জিবি সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি উইথ ম্যাক্সিমাম সেন্সিটিভিটি, যে হ্যাঁ এটাই হওয়ার আছে। আতঙ্কিত না হলেও কিছু সতর্কতা সেগুলো মেনটেন করলে অবশ্যই এই রোগের ট্রিটমেন্টও যদি প্রপার টাইমে হয় তাতে কিন্তু বাঁচার সম্ভাবনা অনেক বেশি। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন।